আমি একটু ভিন্নভাবে আমার বক্তব্যটা দিতে যাচ্ছি। আপনারা একটা বক্তব্য আমাদের প্রধান বিচারপতির শুনেছিলেন নিশ্চয়ই। আমাদের একজন প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে ময়নাতদন্ত রিপোর্টের 99.99% ত্রুটিপূর্ণ। ময়নাতদন্ত রিপোর্টের 99.99% ত্রুটিপূর্ণ। কথাটার গুরুত্বটা একটু চিন্তা করেন। একজন প্রধান বিচারপতির বক্তব্য এটা। তাহলে যদি ত্রুটিপূর্ণ রিপোর্ট হয়ে থাকে, ময়নাতদন্ত রিপোর্ট মানে আমরা যেটা খুন খারাপের বিষয়ে দেখে থাকি, তাহলে বিচারক যিনি উনি এই ময়নাতদন্ত রিপোর্টের উপরে, ত্রুটিপূর্ণ ময়নাতদন্তের উপরে কি সিদ্ধান্ত দিচ্ছেন? আমি এটা একটা আমাদের প্রধান বিচারপতির এক্সাম্পল দিলাম। আর আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই ফরেন্সিক সায়েন্সের বিভিন্ন বিষয় সম্বন্ধে ওনারা যা বললেন, ফরেন্সিক সাইকিয়াট্রিস্ট, ইভেন আমাদের আজকের যে শো এটার মধ্যে যে ফরেন্সিক দিকগুলি আছে, এই ডিসিপ্লিনটা কিন্তু ছোট ছোট ডিসিপ্লিন করে এখন 21টার মতো ডিসিপ্লিন আছে ফরেন্সিক, 21 ডিসিপ্লিন, এবং তার মধ্যে লার্জেস্ট ডিসিপ্লিন হলো ফরেন্সিক প্যাথোলজি। সেটা হলো সবচেয়ে বড় এবং যেইটা সবার দৃষ্টিগোচর হয় বাংলাদেশে, যেহেতু ময়নাতদন্ত যেটা মৃত্যুর পরে হয় সেটা ফরেন্সিক প্যাথোলজিস্টরা করে, এবং বাংলাদেশের প্রতিটি মেডিকেল কলেজে, বিশেষ করে সরকারি মেডিকেল কলেজে ফরেন্সিক প্যাথোলজিটা পড়ানো হয় এবং ময়নাতদন্তগুলিও সেখানে হয়। আমি রেলিভেন্সিটা টানলাম যে আমাদের প্রধান বিচারপতি কি বলেছিলেন, এবং আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু এই ময়নাতদন্ত করা হয়। ঠিক আছে, এখন আসি, আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে কোন দেশটা, সবচেয়ে এগিয়ে আছে সায়েন্সে এগিয়ে আছে কোন দেশটা, আমি বলে দিই আপনাদেরকে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে একটি দেশ, সেটা হলো আমেরিকা। এখন যদি জিজ্ঞাসা করি বিজ্ঞানে কোন দেশটা এগিয়ে আছে, বিজ্ঞানে কোন দেশটা এগিয়ে আছে, তাইলে যেই দেশটা এগিয়ে আছে সেই দেশটা বিজ্ঞানে এগিয়ে আছে। এখন আমি যদি আবার জিজ্ঞেস করি কোন বিজ্ঞানে এগিয়ে আছে তারা, কোন বিজ্ঞানে, সব বিজ্ঞানে কি তারা এগিয়ে আছে? না, সবচেয়ে বেশি এগিয়ে আছে একটা বিজ্ঞানে, দ্যাট ইজ ওয়ার সায়েন্স। ওয়ার সায়েন্স, আজকে যুদ্ধ যদি হয় সেটা যতটা না দেশে থেকে হবে বা আমেরিকা থেকে হবে, তার চেয়ে বেশি হবে স্পেস থেকে। আপনারা এই রিসেন্টলি শুনেছেন যে চায়না অলরেডি এটা নিয়ে কথা বলে ফেলেছে গত পরশুদিন, তাই না? তাহলে আমি এটার গুরুত্বটা বোঝাতে চেষ্টা করছি বিজ্ঞানের। তারপরে যদি আমি আসি যে ওয়ার সায়েন্সের পরে কোন সায়েন্সটা এগিয়ে আছে, নেক্সট কোন সায়েন্সটা বলেন? চিকিৎসা বিজ্ঞান একটা বিজ্ঞান না? মেডিকেল সায়েন্স না, বলেন তারপরে কোন সায়েন্স? এডুকেশনাল সায়েন্স। এডুকেশনাল সায়েন্স, পড়াশোনার বিজ্ঞান যেটা, এই যে এডুকেশনাল সায়েন্স। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে আমাদের দেশে এডুকেশনাল সায়েন্সের উপরে গুরুত্বটা তেমন দেওয়া হয় না। আমরা গতানুগতিক প্রশিক্ষণের উপরে চলে আসি। খুব একটা অগ্রগতি যেটা হয়েছে সেটা খুব স্লো অগ্রগতি হয়েছে। এখন কথা হচ্ছে এডুকেশনাল সায়েন্সের যে দিকটা, সাধারণত যিনি শিক্ষক, আমি একজন শিক্ষক, ঠিক আছে, ওনারাও শিক্ষক, ঠিক আছে, কিন্তু শিক্ষাদান পদ্ধতি থেকে শুরু করে, পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে, কারিকুলাম ডেভেলপমেন্ট থেকে শুরু করে যে বিজ্ঞানগুলি আছে সেইগুলিকে আমরা বলি প্রশিক্ষণ বিজ্ঞান বা এডুকেশনাল সায়েন্স। বোঝাতে পারছি? তাহলে যেই দেশগুলি উন্নতি অর্জন করেছে আজকে, তার মধ্যে দ্বিতীয় বিজ্ঞান হলো এডুকেশনাল সায়েন্স, মানে প্রশিক্ষণ বিজ্ঞান বা শিক্ষা বিজ্ঞান। আসেন এবার তৃতীয়টা কি? এই যে আমার পাশে যে দুজন বসে আছেন এবং এই যে যারা এখানে আছেন, আজকে আপনারা এই ফরেন্সিক নিয়ে চেষ্টা করছেন, তারপরেরটাই হলো ফরেন্সিক সায়েন্স, এবং আজকে আমরা এই বিষয়টার উপরেই কথা বলতে এসেছি। সুতরাং ফরেন্সিক সায়েন্সটা কেন এত অগ্রগতি ঘটেছে, তার কারণ হলো ক্রিমিনালরা আজকাল সায়েন্সকে ব্যবহার করতেছে না?
আজকে থেকে অনেক বছর আগে, প্রায় 100 বছর আগে ব্যাংক ডাকাতি হয়েছে, মাটি খুঁড়ে ভিতর দিয়ে গিয়ে তারপরে ব্যাংকের ভিতরে ঢুকে ব্যাংকের লুট করেছে, তাই না? তার মানে দ্যাট ওয়াজ এ সায়েন্স, যে কিভাবে মাটি খুঁড়ে ওখান দিয়ে উঠতে হবে, জীবনের একটা ব্যাপার। আজকে প্যালেস্টিনিয়ানরা যে যুদ্ধ করতেছে, হামাসরা, তারা কিন্তু এই টানেল সায়েন্সটা ব্যবহার করেছে, তাই না? টানেলের মাধ্যমে গিয়ে তারা যুদ্ধ করেছে না, প্রতিরোধ করেছে না? এটা হলো আরেকটা সায়েন্স। আমি ফরেনসিক সায়েন্সের যে এতগুলি ব্রাঞ্চ আছে, আমরা কিন্তু সবগুলি ব্রাঞ্চকে আজকে কভার করতে পারবো না, বা ফ্লেভারটাও দিতে পারবো না, গন্ধটাও দিতে পারবো না। তবে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এবং এইটা এই ফরেনসিক সায়েন্সের একটা ব্রাঞ্চ বা কয়েকটা ব্রাঞ্চ মিলে এই একটা ইনস্টিটিউট, যেটা ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্স। এই যে সায়েন্সেস এর কথা বলা আছে, এই সায়েন্সের ভিতরে আমি আগেই বলেছি আরো 21টা সায়েন্স আসবে, 21টা, ঠিক আছে, সায়েন্সের মধ্যে। এবং তার মধ্যে আমরা কোথায় আমাদের অবস্থান আমাদেরকে জানতে হবে। বাংলা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি প্রতিষ্ঠা হয় কোথায় বলেন তো? পৃথিবীর প্রথম ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি কোথায় প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশে এখন ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি আছে, কিন্তু পৃথিবীর প্রথম ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি কোথায় হয়? আমি হেঁটে যেতে পারবো সেখানে, কলকাতায় 10 নম্বর গোরাচাঁদ স্ট্রিটে পৃথিবীর প্রথম ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়। এবং সেই ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে যখন প্রতিষ্ঠিত হয়, তারপরে সেখানকার সায়েন্টিস্টরা যে চেষ্টা করেন, সেই চেষ্টার মধ্যে একটা বড় অ্যাচিভমেন্ট ছিল ফিঙ্গারপ্রিন্ট। এবং শুনে খুশি হবেন যে একজন বাঙালি সেই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কারের সাথে জড়িত। এখন দেখেন সায়েন্সের অগ্রগতি, আজকে সেই ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে আজকে আমরা কিন্তু ব্যবহার করছি না অনেক কিছু। আমি আরেকটা উদাহরণ দেই ছোট্ট করে। পরিমণিরকে সবাই চেনেন এখন, তার নামে সবাই চেনেন না? আমি ছোট্ট একটা উদাহরণ দেই, কারণ এটা নিয়ে বেশি যাওয়া যাবে না, কারণ এটা আদালতের এখনো আছে। তবে যে জিনিসগুলি প্রকাশ হয়েছে তার কিছু আমি বলতে পারি। পরিমণিকে যখন নাকি বোট ক্লাব থেকে নিয়ে যাওয়া হয়, আপনারা সবাই টেলিভিশনে দেখেছেন, কোলে করে নিয়ে গেছে না? নিয়ে গেছে কোথায়? তাকে প্রথম থানায়। আমার পাশে দুজন পুলিশ অফিসার আছেন। থানায় নিয়ে যাওয়ার পরে প্রথম কাজটা সেখানে কি করেছে? সে নালিশ নিয়ে গেছে। নালিশ নিয়ে যাওয়ার পরে, আমার এটা কোনো অভিযোগ বা অনুযোগ না, আমি বলছি সায়েন্সের অ্যাপ্লিকেশন। যখন সেখানে নিয়ে যাওয়ার পরে তাকে, সে অপ্রকৃতিস্থ ছিল, তো থাকা অবস্থায় তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই না? পরে তাকে আসতে বলা হয়েছে। এখন দেখেন, উনি অভিযোগ করেছেন, পরিমণি, যে তাকে জোর করে মদ খাওয়ানো হয়েছে, ছিল এই অভিযোগ। এখন আপনি যদি সেই সময় তার পাকস্থলী থেকে বা পেশাব থেকে বা তার মুখে থেকে কোনো সোয়াব বা রক্ত যদি না নেন পরীক্ষার জন্য, এই যে পরিমণি দাবি করলো যে তাকে জোর করে মদ খাওয়ানো হয়েছিল, এটা কি এস্টাবলিশ করতে পারা যাবে পরে? ইউ মিস এ ভেরি রেলিভেন্ট একটা কিন্তু বৈজ্ঞানিক তথ্য আপনি হারালেন, তাই না? তারপরে আসেন, উনি বলেছেন ওনাকে বোতল সহ মুখে যেতে ধরে মদ খাইয়েছেন, ঠিক আছে? তাইলে এখানে বেশিরভাগই মেয়ে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কাউকে যদি ওরকম বোতল চেপে ধরে মুখে, তাহলে তার এই সমস্ত জায়গায় কি আঘাতের চিহ্ন থাকতে পারে? এই আঘাতের চিহ্নটা যদি ব্রুইজ হয়, ব্রুইজ বলি আমরা একটু থেতলে যাও, হ্যাঁ, চামড়া উঠবে না, কিন্তু একটু থেতলে যাবে, ফুলে যাবে, এটাকে বলি ব্রুইজ। এটা সাধারণত মাথায় হলে অনেক সময় অনেক ডাক্তাররাও ধরতে পারে। এই যে ব্রুইজটা সেখানে ছিল, পুলিশ যখন তাকে বাসায় পাঠিয়ে দিল, এই ব্রুইজটা কিন্তু আস্তে আস্তে মিশে যাবে, তাই না? অল্প সময় থাকে যদি হালকা ব্রুইজ হয়। বেশি ব্রুইজ হলে, রক্ত যদি বেশি জমা থাকে, তাহলে বেশিক্ষণ থাকবে, এবং টাইমিং আছে, আমরা বলে দিতে পারি যে কতক্ষণ আগে ব্রুইজটা হয়েছে। দ্যাট এক্সামিনেশন কোথায় করা হতো? যদি তাকে ডাক্তারের কাছে পাঠানো হতো, এবং সেইটা আমাদের ওয়ান স্টপ সার্ভিস আছে, সেখানেও পাঠাতে হতো, এবং তারাও করতে পারতেন। সেখানে যে শুধু রেপ কেসগুলি পাঠানো হয় তা না, বা ওই ধরনের সেক্সুয়াল অ্যাসল্ট পাঠানো হবে তা না, সেখানে আমরা এই ধরনের কেস পাঠাতে পারি।
সুতরাং এই আরেকটা পয়েন্ট দেখেন, প্রথম হলো পরিমণিকে যে জোর করে মদ খাওয়ানো হয়েছে, নো এভিডেন্স, কোনো তথ্য নাই কিন্তু পুলিশের কাছে নাই। তারপরে তাকে যে মদ খাওয়ানো হয়েছিল এটারও কোনো তথ্য কিন্তু পুলিশের কাছে নাই। তাহলে দুটা মূল্যবান তথ্য আমরা কিসের জন্য হারালাম? একটু ছোট্ট মানে প্রসিডিউরাল ইনভেস্টিগেশনে গেলে আমরা কিন্তু এই দুটো হারাতাম না। ঠিক আছে? আপনাদের মনে আছে সাগর রুনির কথা? সাগর রুনির ব্যাপারে আমরা কিন্তু আজ পর্যন্ত জানি না যে কারা তাকে হত্যা করেছে। জানি না? কেন জানি না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সিনটাকে ডিস্টার্ব করা হয়েছে, যার জন্য তথ্যগুলি উপাত্তগুলি সেগুলি সংগ্রহ করা যায় না। মূল্যবান কথা। তাহলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যেখানেই ঘটনা ঘটুক না কেন সেই ঘটনাটাকে পুলিশ সাধারণত রেস্ট্রিক্টেড করে দেয়, এবং সেইখানে প্রথম এন্ট্রি যার থাকে তিনি হলেন একজন ফরেনসিক প্যাথোলজিস্ট, মানে যিনি যদি হত্যা হয়ে থাকে তিনি ময়না তদন্ত করবেন এবং তিনি আগে বলবেন যে ওখানে কি কি সংগ্রহ করার জিনিস আছে, যেগুলি ময়না তদন্তের সাথে একসাথে করে একটা রিপোর্ট উনি দিতে পারেন এবং পুলিশকে সহায়তা করতে পারেন। আসেন, আমি যদি আজকে আপনাদের সবাইকে জিজ্ঞাসা করি তনু হত্যার কথা সবাই জানেন, আমি যদি জিজ্ঞাসা করি তনু কোথায় মারা গেছে, দেখি বলেন দেখি তনু কোথায় খুন হয়েছে? তনু কোথায় খুন হয়েছে? ক্যান্টনমেন্ট তো একটা বিরাট জায়গা, আপনি আমাকে বলেন বাজারে খুন হয়েছে, এটা একটা তো জায়গা হলো না। ক্যান্টনমেন্ট ইজ এ প্লেস, আপনি মাইলের পর মাইল, আপনি ঢাকা ক্যান্টনমেন্ট কয় মাইল হবে? চিটং ক্যান্টনমেন্ট কয় মাইল হবে? কুমিল্লা ক্যান্টনমেন্ট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্যান্টনমেন্ট ইন বাংলাদেশ, কত বড় হবে? আপনি বললেন যে ক্যান্টনমেন্ট হয়েছে, হবে না তো। আপনাকে ঠিক করে বলতে হবে যে হত্যার ঘটনাটা কোথায় ঘটেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর কোনটা ইম্পর্টেন্ট? যেখানে নিয়ে ফেলেছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এখানে নানা জিনিস আমি বলতে পারি, কিন্তু সেটা সময় আর সুযোগ আজকে এখানে নাই, আমি এটা দিয়েই শেষ করব শুধু। তাহলে কি হলো? তনু হত্যার রহস্য এর জন্য 10টা জিনিসের দরকার ছিল। আমি মানে তনু হত্যার জন্য এই 10টা জায়গা 10টাই মিস করেছে তদন্তকারীরা, 10টাই 10। শুধু যেটা এস্টাবলিশ করতে পেরেছে সেটা হলো মৃত্যুর কারণ, কারণ এটা ময়না তদন্তের মাধ্যমে বের হয়ে এসছে। তাহলে প্রথম যেটা বের করা উচিত ছিল যে হত্যা কোথায় সংঘটিত হয়েছে। ঠিক আছে? আমি বললে হবে না ক্যান্টনমেন্টের, ক্যান্টনমেন্ট ইজ এ বিগ প্লেস। লাস্ট একটা গল্প বলে শেষ করি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উল্কাপিণ্ডটা কোথায় পড়েছে বলেন তো? জানতে হবে, এগুলি হলো জেনারেল সায়েন্স। আমরা যদি এগুলি না জানি, পড়াশোনা না করি, পত্রিকা পড়লে জানা যায়, গুগল আছে সবার পকেটে হাতে, তাই না? সবচেয়ে বড় একটা উল্কাপিণ্ড পড়েছে অস্ট্রেলিয়াতে, এবং সেইটা একটা উল্কাপিণ্ডটা যেখানে পড়েছে দ্যাটস এ টুরিস্ট সাইট। কেন সেটা টুরিস্ট সাইট? ব্রিটিশাররা কিন্তু এই অস্ট্রেলিয়ায় রাজত্ব করেছে, জানি আমরা সবাই। ওখানে সব অ্যাবরিজিনরা ছিল, আজকে সব সাদা হয়ে গেছে, যেমন আমেরিকাতে আগে অ্যাবরিজিনরা ছিল, এখন সেখানে সব ব্রিটিশাররা গিয়ে সেটলার হয়ে আমেরিকান হয়ে গেছে। তো এখন তখনকার সময় থেকে যে ব্রিটিশাররা যেত, ব্রিটিশাররা সেখানে কাজ করেছে, তাদের নাতিপুতিরা আছে না, তারা এখন অস্ট্রেলিয়ায় যায় বেড়াতে। এটা তাদের একটা বেস্ট সাইট ফর ট্যুরিজম, ব্রিটিশ নাগরিকরা বিশেষ করে, কারণ তাদের কলোনি ছিল ওটা। তো তারা ভিজিট করতে গেলে এই উল্কাপিণ্ডটা যেখানে পড়েছে সেইটা একটা টুরিস্ট সাইট হিসাবে ডেভেলপ করেছে, কিন্তু স্টিল ইট ইজ ন্যাচারাল। ওখানে কোনো বিল্ডিং, কোনো স্থাপনা ওরা হতে দেয় না, এবং ওইটা একটা আকর্ষণীয় জায়গা যেখানে সবাই তাঁবু নিয়ে যায়, তাঁবু নিয়ে থাকে। একটা ছোট্ট ছোট্ট কাপল, একটা বাচ্চা আর হাজব্যান্ড ওয়াইফ, এরা 3জন গিয়েছে ওখানে এবং তাঁবুতে থাকে, নিজেরা রান্না করে খায়। তো সেরকম অবস্থায় তাদের একটা ছোট বাচ্চা ছিল সাথে। এই বাচ্চাটা হঠাৎ মিসিং, বাচ্চাটাকে আর পাওয়া যাচ্ছে না। পুলিশ ইনভেস্টিগেশনে নামলো, অস্ট্রেলিয়ান পুলিশ। তারপরে দেখলো ওখানে একটা কেচি, কেচিটা দেখে তারা মনে করলো এই কেচিটা এখানে কেন? তাহলে রক্ত পেল, কাঁচি পেল, কাঁচির কিন্তু 2টা ইয়ে, ঠিক আছে? এরপরে তারা যেটা পেল সেটা হলো বাচ্চাটা পরনে যে সোয়েটারটা ছিল সেটা, এটা পেল তারা, কিন্তু বাচ্চার লাশটা পেল, ঠিক আছে?
এখন ইনভেস্টিগেশন শুরু হলো। যেহেতু ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ ফরেন্সিক প্যাথোলজিস্ট প্রফেসর ক্যামেরন ছিলেন লন্ডন হসপিটাল মেডিকেল কলেজ। ফরচুনেটলি আমি তার ছাত্র ছিলাম, এই জন্য গল্পটা আনলাম। আর বিজি সিমস বলে একজন ফরেন্সিক অডন্টোলজিস্ট, মানে দাঁত নিয়ে যারা কাজ করে, দেখেন কত ঘাটতি আছে আমাদের এখানে। আমাদের দেশে কিন্তু এখনো ফরেন্সিক অডন্টোলজিস্ট নাই, আর এই ঘটনা অনেক আগে। তাহলে এই ফরেন্সিক প্যাথোলজিস্ট এবং ফরেন্সিক অডন্টোলজিস্ট ওনা বিলেত থেকে গেলেন লন্ডন হসপিটাল মেডিকেল কলেজ থেকে, গিয়ে ওখানে তারা পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে সবকিছু দেখে রিপোর্ট দিলেন যে এইটা ওই যে কেচিটা পাওয়া গেছিল, হ্যাঁ, সেই রকম দুটো ফুটো পাওয়া গেল তার যে সোয়েটারটা ছিল সেটার মধ্যে। এই দুটো ওই যে কেচি দিয়ে তাকে গলার মধ্যে বেঁধেছে, এইটা তার চিহ্ন। এবং তার যে আর যে সমস্ত স্যাম্পল ট্যাম্পল নেওয়া হয়ে গেছিল, পুলিশ সেইগুলির দিকে অতটা গুরুত্ব না দিয়ে দে জাস্ট রাস্ট ফর এন ওপিনিয়ন। এবং যেটা আমাদের দেশেও ঘটে, দে জাস্ট রাস্ট ফর এন, এটা আমাদের দেশ না, প্রত্যেক দেশেই তারা তাড়াতাড়ি একটা কনক্লুশনে যেতে চায়। এবং কনক্লুশনে গেল কি, যেহেতু কেচি পাওয়া গেছে এবং সোয়েটারটার ভিতরে দুটো ফুটো পাওয়া গেছে আর গাড়ির মধ্যে রক্ত পাওয়া গেছে, সুতরাং কাদের গাড়ি? এদের গাড়ি। সুতরাং মা বাবা দুজনেরই শাস্তি হয়ে গেল অস্ট্রেলিয়ার কোর্টে। ঠিক আছে, হাজবেন্ড 3 বছর জেল খাটার পরে বেরিয়ে এসছে, কারণ মাকে বেশি জড়িত করেছে। বেরিয়ে এসে সে এটা রিভিউর জন্য আবার কিন্তু কেসটাকে রিভাইভ করেছে। কেসটাকে রিভাইভ করার পরে ওই যে আমি বললাম ফরেন্সিক অডন্টোলজিস্ট, সেও গেছে, কারণ তার মনে একটা সন্দেহ হলো যে ওইখানে কিছু কুকুর ঘোরাঘুরি করে। ঠিক আছে, কুকুর ঘোরাঘুরি করে সবসময়, কারণ এদের যা ওয়েস্টেজ আছে সেগুলি ফেলে তারা, এবং সেটা একটা ডিফারেন্ট টাইপ অফ কুকুর, এবং ওই কুকুরটা ওই এলাকায় ছাড়া আর কোথাও নাই। ঠিক আছে, এখন ওই যে দুটো দাগ পেয়েছে তারা কেচির দাগ বলেছিল, এই ভদ্রলোক বিজি সিমস উনি গিয়ে ওই কুকুরের দুটো যে ক্যানাইন দাঁত, আমাদের কিন্তু দুইটা দাঁত একটু বড় থাকে, অনেক অনেক মেয়েদের সৌন্দর্যও বাড়ায়, ওই যে দুটো দাঁত, ওই দুটো দাঁতের দূরত্ব কতটুকু এইটা উনি মাপলেন, এবং মেপে যেটা এস্টাবলিশ করলেন উনি, কেচিরটা মিলছে না, কিন্তু এই দুটো দাঁতের যে দূরত্ব, এই দূরত্ব ওই দুটো ফুটোর সাথে মিলে যাচ্ছে। এবং আলটিমেটলি আরো অনেক কিছু আছে এটার, ইউ জাস্ট, এই কুকুরটার নাম ডিঙ্গো। ডিঙ্গো, আমি সবাইকে অনুরোধ করব, ইউ জাস্ট গো টু দি, আজকে এখন না, যে ডিঙ্গো বেবি কেস, ডিঙ্গো বেবি কেসটা গেলে ইউ ক্যান সি দ্য কেস প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমি এটা একটু ফরেন্সিক দিকটা আলোকপাত করলাম এই জন্য যে আমরা একা চলতে পারি না, উনি একা পারবেন না, উনিও একা পারবেন না, সবাইকে একসাথে কিন্তু ফরেন্সিকের রিলেটেড যা যা সাবজেক্ট আছে সবগুলিকে একত্র করতে হবে। এবং সৌভাগ্যবশত ওই কেসটাতে পরবর্তীতে পুলিশ ওই যে রক্ত স্টেইন পাওয়া গেছিল কেচির মধ্যে এবং গাড়িতে, সেইটা পরীক্ষার জন্য যেটা পাঠিয়েছিল, সেইটা এই পরবর্তী এই এক্সামিনেশনের সময় আনা হয়। এনে গেলে দেখা গেল ওইটা মানুষের রক্ত না, পাখির রক্ত, বার্ড। তার মানিটা হলো, এবং আলটিমেটলি দাঁড়ালো যে এইটা ওই যে রক্ত যেটা পাওয়া গেছিল সেটা তারা হত্যা করলে তো মানুষের রক্ত হবে, বাচ্চাটার রক্ত, কিন্তু সেটা পাখি রক্ত, এন্ড দ্যাট ওয়াজ ডিসপ্রুভড আলটিমেটলি। কথা হলো ইনভেস্টিগেশন খুব একটা সহজ জিনিস না। যারা বাংলাদেশে মনে করে যে ফরেন্সিক সায়েন্সকে অবহেলা করে বা পিছনে রেখে ক্রাইম দমন করবেন, সিম্পলি ইম্পসিবল। সিম্পলি ইম্পসিবল এই জন্য যে যারা ক্রাইম করে তারা একজন পুলিশ অফিসার ক্রিমিনোলজির উপরে যেমন পড়াশোনা করে, ওই ব্যাটা বাঁচার জন্য কিন্তু অনেক রকম পড়াশোনা করে, কিভাবে তার বাঁচতে পারবে। মানে আমাদের দেশে হয়তো অতটা ডেভেলপ হয় নাই, ক্রিমিনালরা এখনো এইসব জিনিসে অতটা পড়াশোনা করে না। সুতরাং চোরকে আপনি সাধারণ চোর মনে করার কোনো কারণ নাই। ঠিক আছে, সুতরাং যে চুরি করে তার মাথায়ও মগজ আছে এবং বুদ্ধি আছে, আর যদি পড়াশোনা থাকে, তো আমার পড়াশোনা, আমি ফরেন্সিক প্যাথোলজিস্ট হয়েছি, কিন্তু একজন করাপ্ট ফরেন্সিক প্যাথোলজিস্টও হতে পারে যে এইটাকে টুইস্ট করতে পারবে, একটা ওপিনিয়ন টুইস্ট করে দিতে পারবে, একদম ইজি। এবং যেটা আমি দেখালাম, প্রফেসর ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত একজন ফরেন্সিক প্যাথোলজিস্ট, তিনিও ভুল করতে পারেন, তাহলে ভুলও হতে পারে, ইচ্ছাকৃত হতে পারে। তা আমার মনে হয় যে আমি এখানে শেষ করছি, সুযোগ হলে অবশ্য আরো কথা বলার আরো জিনিস আনা যাবে আওতায়। আর এই সাবজেক্টটা কিভাবে কোরিলেট করা যায়
বিশেষ করে ফরেন্সিক প্যাথোলজি অ্যান্ড ফরেন্সিক সায়েন্সের সাথে আমরা হয়তো সেই চিন্তাও করতে পারবো, এবং আমরা সেই চিন্তা অবশ্যই করব যে ইউনিটারি একটা ডিসিপ্লিনকে ডেভেলপ করে ক্রাইম দমন করা যাবে না। ক্রাইমের সাথে অনেক কিছু জড়িত, যেমন সিন ইনভেস্টিগেশন। আমি যেটা বললাম, আমরা তনু হত্যার কিছুই করতে পারলাম না, কেন? সিন ইনভেস্টিগেশনের ফেলিউরের জন্য। আমরা পারলাম না সাংবাদিক সাগর রুনির পারলাম না, কেন? একমাত্র সিন ইনভেস্টিগেশনের জন্য। তার মানে সিন ইনভেস্টিগেশনের যে গুরুত্বপূর্ণ দিকগুলি আছে তাও আমাদের জানা দরকার আছে, এবং আমাদের সবার জানার দরকার আছে। বিশেষ করে তোমরা যারা এখানে আজকে এই ডিফারেন্ট সায়েন্স নিয়ে কথা বলতেছো, তোমাদেরও জানার দরকার আছে। তো আমরা আশা করি যে আগামীতে তোমার নেতৃত্বে এবং অবশ্যই আমাদের সহযোগিতায় আমরা এই সায়েন্সটাকে এগিয়ে নিতে পারবো, এবং ফরেন্সিক সায়েন্স অ্যাজ এ হোল, তুমি ওই একটা অঙ্গকে শক্তিশালী করে তুমি কিন্তু কোনোদিন করতে পারবে না। এবং আমাদের যে যারা নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, এবং তারাও কোনোদিন একটা সায়েন্সকে বাদ দিয়ে কিছু সায়েন্স নিয়ে কোনোদিন কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। তার এক্সাম্পল আমি দিয়েছি সাগর এক্সাম্পল থেকে, পরিমণির এক্সাম্পল। সুতরাং আমার মনে হয় যে মাল্টি প্রফেশনাল অ্যাপ্রোচ নিতে হবে। হোয়াট ইজ মাল্টি প্রফেশনাল অ্যাপ্রোচ? একই জায়গায় বিভিন্ন ডিসিপ্লিনের থাকবেন, যেমন আজকে পুলিশের থেকে আছেন, ফরেন্সিক সায়েন্স থেকে থাকবেন, অন্যান্য সায়েন্স থেকে থাকবেন, এবং তারপরে আমরা একসাথে বসে যে কোনো একটা টপিক নিয়ে আমরা হয়তো একটা সিন ইনভেস্টিগেশন নিয়ে কথা বলতে পারি, সেখানে কার রোল কি হবে। ঠিক আছে, আমি এখানে শেষ করি। ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর আমি খুব খুশি হব টু সি এ লাইভলি ইনস্টিটিউট with the leadership of you all. Thank you so much.